Assalamu alaikum. Hope you are well. Today I'm going to take your e-commerce class. Today we discuss about the chapter 3, building an e-commerce presence. এটা আমাদের সেকেন্ড ক্লাস এই চ্যাপ্টারের উপর। Today we discuss e-commerce presence timeline. ই-কমার্স টাইমলাইনের মধ্যে কিছু ফেজ থাকে, যে ফেজগুলোর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হয়ে থাকে এবং এই স্টেপের মধ্যে আমরা অলরেডি ডিসকাস করেই ফেলেছি কিছু জিনিস। ফার্স্ট ওয়ান হচ্ছে প্ল্যানিং, যেটা হচ্ছে নর্মালি আমরা যখন কোনো কিছু ই-কমার্স বিজনেস বা অন্য যে কোনো কিছুই যেন তৈরি করতে যাই, তখন আমাদের কি থাকে, কিছু একটা প্ল্যানিং করতে থাকে। আমাদের অবজেক্টিভটা কী থাকে, আমাদের কী হবে, আমাদের মিশনটা কী হবে, আমাদের ভিশনটা কী ছিল, আমরা এভরিথিং আমরা কী করি ওই প্ল্যানিংয়ের মধ্যে থাকে। আমরা কী নিয়ে বিজনেসটা স্টার্ট করবো, কীভাবে স্টার্ট করব, মানে এভরিথিং কী করা হয় প্ল্যানিংয়ের মধ্যে ইনক্লুড থাকে। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে নর্মালি কী থাকে, ওয়েবসাইট আমরা যেহেতু ই-কমার্স বিজনেস স্টার্ট করছি, তাহলে সেটাই আমাদের অবশ্যই সেটা ওয়েবসাইট বেসিস অথবা অনলাইন বেসিসের হতে হবে। এবং সেখানে নর্মালি ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে থাকে আমরা কন্টেন্ট, ওয়েবসাইট ডিজাইন, হোস্টিং, ওয়েবসাইট প্ল্যান, এভরিথিং থাকবে। এরপর আমাদের যে থার্ড ফেজটা আছে সেটা হচ্ছে ওয়েব ইমপ্লিমেন্টেশন। আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে ফেলবো, ডেভেলপমেন্ট করার পর সেটা আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে, আইডেন্টিটিটা পোটেনশিয়াল স্পন্সর্স কালেক্ট করতে হবে, সেটা ফাংশনগুলো রেডি করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনার ওয়েবসাইটটা যখন আমরা অনলাইনে বা ইন্টারনেটে যখন ছাড়া হবে, যখন ইন্টারনেটের মাধ্যমে যখন অ্যাক্সেস করা হবে, তখন সেটার ঠিকভাবে কাজ করছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এটাই হচ্ছে অনেকটা ওয়েব ইমপ্লিমেন্টেশন। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যান। স্বাভাবিকভাবে আমাদের এখন অনেকটা বিজনেসগুলো অনেকটা সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে থাকে। আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার। আমরা কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওটা মার্কেটিং করব, অ্যাডভার্টাইজিং করব, আমরা কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আমাদেরকে অনেকটা প্রায়োরিটি দিব, কোন আমাদের কন্টেন্টগুলো, আমাদের প্রোডাক্টগুলো, আমাদের সার্ভিসগুলো কী হবে, ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা, এগুলো যাচাই বাছাই করব। মানে অনেকটা সোশ্যাল মিডিয়ার যে জিনিসটা থাকবে ওই জিনিসটা আমরা কি করব এখানে প্ল্যানিং করব। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ইমপ্লিমেন্টেশন। আমরা স্বাভাবিকভাবে আমরা যে বললাম ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে ওগুলোর মধ্যে আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমাদের আরও ইমপ্লিমেন্টেশন করতে হবে, আরও ডেভেলপ করতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের ওয়েবসাইটটা রান করছে কি না, তাদের যে অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করছি ওই অবজেক্টিভ নিয়ে তারা মিট করছে কিনা, এই সবগুলো আমাদেরকে কী করতে হবে, দেখতে হবে। এরপর হচ্ছে মোবাইল প্ল্যান। স্বাভাবিকভাবে আমরা এখন অনেকটা মোবাইলের মাধ্যমে আমাদের অনেকগুলা দৈনন্দিন কাজকর্ম সেরে থাকি। তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আমি রেডি করছি ওটা আমার মোবাইলে কাজ করছে কিনা, আমি মোবাইলে প্রেজেন্ট করছি কিনা, আমার মোবাইল অ্যাপসের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটটাকে আরও শো করতে পারি কিনা, এভরিথিং কি মোবাইলের মাধ্যমে আমি আমার প্রসেসটা কীভাবে রান করব, ওই প্ল্যানটা আসলে এই ফেসে এসে করা হয়ে থাকে। এরপর হচ্ছে ই-কমার্স প্রেজেন্স, ওয়েবসাইট বাজেট। স্বাভাবিকভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কিছু একটা কষ্ট তো অবশ্যই করতে হবে। যারা নিজেরা ওয়েবসাইটের বাজেট বা ওয়েবসাইট রেডি করে থাকেন তারা তাদের কষ্টটা হয়তো বা কম পড়তে পারে। বাট যারা ওয়েবসাইট অনেক সময় ওয়েব ডেভেলপার দিয়ে ওয়েবসাইটটা রেডি করে থাকেন, তাদের কাছে কিন্তু আলাদা একটা কষ্ট পড়ে থাকে। আমাদের মেন যে কস্টটা থাকে নর্মালি ওই কস্টের মধ্যে হচ্ছে আমরা কন্টেন্ট ডেভেলপমেন্টের কস্ট থাকে, আর একটা হচ্ছে মার্কেটিং কস্ট। এই দুইটা কস্ট আমাদের একটু বেশি থাকে। কারণ হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্টটা কি দেখেন, আমি যখন একটা ওয়েবসাইটে ডেভেলপ করি, সেটা আমার স্বাভাবিকভাবে সেটা কন্টেন্টটা দেখে কিন্তু একটা কাস্টমার আমার প্রোডাক্টটা কিনবে।
আপনার কন্টেন্টে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দেখে ওকে বুঝতে হবে ও আপনার ওয়েবসাইটে কী কী পাওয়া যাচ্ছে, আপনার ওয়েবসাইটে কী নিয়ে আসলে বেসিক্যালি করা হয়েছে, বা আপনার ওয়েবসাইটে কী ধরনের অবজেক্টিভগুলো বা আপনি কী ধরনের প্রোডাক্টগুলো সেল করছেন, কী ধরনের সার্ভিস দিচ্ছেন, সবগুলো কিন্তু আমরা এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে থাকে। স্বাভাবিকভাবে দেখেন আমরা যখন ফিজিক্যালি কোনো প্রোডাক্ট কিনি বা কোনো একটা পারফিউমের যদি আমি কথা বলি, আমি যখন ফিজিক্যালি কোনো একটা প্রোডাক্ট বা পারফিউম কিনতে যাই তাহলে কি আমরা অনেকটা টেস্ট করে দেখতে পারি, আমরা পারফিউমের স্মেলটা নিতে পারছি, আমরা অনেক কিছু করতে, কিন্তু আমরা যখন ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টটা কিনছি তখন কিন্তু আমরা পারফিউমটাকে আমরা টেস্ট করতে পারছি না, আমরা পারছি না ওই পারফিউমটার স্মেল নিতে। স্বাভাবিকভাবে এখনও ও ধরনের কোনো কিছু আবিষ্কার হয়েছে কিনা ওয়েবসাইটের মাধ্যমে আমার মতে জানা নাই, হয়তো আবিষ্কার হয়নি। কিন্তু দেখেন আমরা যখন ওয়েবসাইটের ওয়েবসাইট থেকে যখন আমরা পারফিউম অথবা এমন কিছু কিনি যা আমাদের এখনও কিন্তু ধরে দেখার কোনো পসিবিলিটি চান্সটা থাকে না, আমরা স্মেল করার চান্সটা থাকে না, বা আমরা ওই ওখানে যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টটা দেখে আমরা কিন্তু প্রোডাক্টটা কিনছি। আমি যদি ফুলের অর্ডার করি বা কোনো এই ধরনের flowers.com যে ধরনের ওয়েবসাইট থাকে, ওই ফ্লাওয়ারগুলোও যদি আমি অর্ডার করতে চাই তাহলে কি আমি ওই কন্টেন্টটা দেখে কিন্তু আমি কী করছি, ওই প্রোডাক্টটা আমরা অর্ডার করছি। তাহলে আপনাকে কন্টেন্টটা এমনভাবে রেডি করতে হবে যেটা কাস্টমারদেরকে কী করে, অবভিয়াসলি আকৃষ্ট করে, তারা যেন জিনিসটা কিনতে পারে, তারা যেন জিনিসটা বুঝতে পারে, তারা যেন ট্রাস্ট করতে পারে, এই ধরনের একটা কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হবে। তাই আমার কন্টেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কস্ট অনেক বেশি হয়ে থাকে, 30% আমরা ফুল কস্টের কিন্তু 30% আমরা কন্টেন্ট ডেভেলপমেন্টের মধ্যে চলে যাই। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইট ডিজাইনে থাকে, আমরা ওয়েবসাইট ডিজাইনিংটা স্বাভাবিকভাবে আপনি কন্টেন্ট রেডি করলেন বাট এলোমেলো বা আমরা কোনো কিছু অর্গানাইজড করা না থাকলে কিন্তু আপনার ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে না। সো এটা একটা ডিজাইন করা থাকে, ওটার পেছনে কস্টিং থাকে। এরপর হচ্ছে হোস্টিং সার্ভিস। হোস্টিং সার্ভিসের দেখেন হোস্টিং সার্ভিসটা আসলে কি, দেখেন আমি একটা ওয়েবসাইট রেডি করার পর সেটা আমাকে স্বাভাবিকভাবে অ্যাক্সেস করার জন্য কোথায় যেতে হবে, আমার ইন্টারনেটে যেতে হবে। আমি ইন্টারনেটে আমার একটা ওয়েবসাইটে যে জায়গা করে নিবে, আমাদের একটা যে প্লেসমেন্ট করে নিবে, ওটার জন্য একটা কস্ট আপনাকে দিতে হয়, ওটাকে নর্মালি হোস্টিং সার্ভিস বলা হচ্ছে। এরপর হচ্ছে টেলিকমিউনিকেশন, স্বাভাবিকভাবে আপনি যে ইন্টারনেট বা ধরনের নেটগুলো ইউজ করবেন তার পেছনে আপনার একটা কস্ট থাকবে। তারপর হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার কস্ট, এরপর হচ্ছে মার্কেটিং কস্ট। স্বাভাবিকভাবে মার্কেটিং কস্টটা একটু বেশিই থাকে, বিকজ আমি একটা ওয়েবসাইট রেডি করলাম বাট সেটা কোনো প্রমোশন করলাম না, সেটা কোনো অ্যাডভার্টাইজিং করলাম না, সেটা আমার কাস্টমারদেরকে কাছে বা আমার ক্লায়েন্টদের কাছে কোনোভাবে পৌঁছালোই না, তাহলে আমার ওয়েবসাইটটা রেডি করা কোনো মানেই হয় না। তাহলে আমাকে কি করতে হবে, একটা ওয়েবসাইট রেডি করার পর সেটা প্রমোট করতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে, কাস্টমারদের কাছে পৌঁছে দিতে হবে যে এমন একটা ওয়েবসাইট আছে এখানে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। তাহলে আপনি যত বেশি মার্কেটিং করতে পারবেন, তত বেশি আপনি কাস্টমারদের কাছে পৌঁছাতে পারবেন, তত বেশি আমরা ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে। সেজন্য হচ্ছে আমাদের মার্কেটিং কস্টটা একটু বেশিই থাকে। এরপর হচ্ছে বিল্ডিং অ্যান্ড ই-কমার্স সাইট অ্যাজ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। আমার একটা ই-কমার্স সাইটে বিল্ডিং করার জন্য যে অ্যাপ্রোচটা থাকে সেটাকে বলা হচ্ছে, নর্মালি এখানে সিস্টেমেটিক অ্যাপ্রোচ বলার কারণ হচ্ছে এটা হচ্ছে সিস্টেমেটিক্যালি যেতে হবে, মানে একটা স্টেপের পর একটা স্টেপ, যে স্টেপগুলো ফলো করা হয় ওই স্টেপলি ফলো করতে হবে। আর আমি যদি নর্মালি আমরা যখন একটা স্টেপ স্কিপ করে যাব তখন দেখা যাবে আমরা ওই পেছনে ব্যাক করতে কিন্তু আমার কষ্ট অনেক বেশি হয়ে যাবে, বা অনেক সময় দেখা যাবে আমি পেছনে ব্যাকও করতে পারবো না। তাই স্টেপ বাই স্টেপ ফলো করা হয় বিধায় এটাকে সিস্টেমেটিক অ্যাপ্রোচ বলা হয়ে থাকে। The most important management challenges this systematic approach are developing a clear understanding of the business objectives. স্বাভাবিকভাবে আমার যে বিজনেস অবজেক্টিভসগুলো থাকবে সেটা আমার ক্লিয়ার থাকতে হবে, সেটা আমার যদি ক্লিয়ার না থাকে, দেখেন আমি আমার বিজনেস অবজেক্টিভসটাই যদি আমার কাছে ক্লিয়ার না থাকে তাহলে আমি যে ওয়েবসাইটে বা যে বিজনেসই করি না কেন তাহলে কিন্তু আমার জিনিসটা ফুলফিল হবে না, আমি সাকসেস হতে পারবো না। তাহলে আপনার ওয়েবসাইটটা এমনভাবে রেডি করতে হবে বা এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার যে অবজেক্টিভসগুলো আছে সেগুলো যেন আপনার ক্লিয়ারলি ওখানে শো করে এবং ওই মোটিভটা যেন আপনার ফুলফিল করে। দেন হচ্ছে knowing how to choose the right technology to achieve those objectives.
আমার অবজেক্টিভসগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আমি কি করতে পারবো, রাইট টেকনোলজিটা কি করতে ইউজ করতে পারবো, আমি অ্যাচিভ করতে পারবো, আমার টার্গেট কাস্টমারদের কাছে পৌঁছাতে পারবো, আমার মোটিভটা অ্যাচিভ করতে পারবো। ফর দিস রিজন আমাদের কি করতে হয়, আমাদেরকে আমাদের অবজেক্টিভসগুলো ক্লিয়ার রাখতে হবে এবং এরপর রাইট টেকনোলজিটা আমাদেরকে চুজ করতে হবে। এরপর হচ্ছে পিচ অফ দ্য সাইট বিল্ডিং পাজল। দেখেন আমরা একটা ওয়েবসাইট রেডি করতে হলে আমাদের স্বাভাবিকভাবে কিছু প্রসেস বা মেনটেন থাকে। এখানে মেন এরিয়াস হোয়ার উই উইল নিড টু মেক দ্য ডিসিশন হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিস, creating a team with the skill set needed to build and manage the successful site, hardware, software, telecommunication, site design. এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে কি নর্মালি হচ্ছে আমরা যে সাইটটা বা ওয়েবসাইটটা ডিজাইন করে থাকি, বিল্ডিং করে থাকি, সেগুলো হচ্ছে আমাদের এখানে দেখা হয়ে থাকে। আমার হিউম্যান রিসোর্সটা কেমন হয়ে থাকবে, আমার কী পরিমাণ ক্যাপাবিলিটিস আছে, আমার কি স্কিলটা কেমন আছে, আমরা কতটা সাকসেসফুলি আমাদের সাকসেসফুলি আমাদের ওয়েবসাইট হ্যান্ডেল করতে পারবো বা রিসোর্সগুলো রয়েছে, এই সবগুলো কিন্তু আমরা এখানে দেখা হয়ে থাকে। তারপর হার্ডওয়্যার, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, সাইট ডিজাইন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ইনক্লুডেড থাকে। এরপর হচ্ছে দ্য সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। স্বাভাবিকভাবে আমি যে ম্যাথোডোলজি ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস অবজেক্টিভস অফ সিস্টেম অ্যান্ড ডিজাইনিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন, আমাদের 5টা মেজর স্টেপস থাকে যার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। আমাদের সেই স্টেপসগুলো হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, বিল্ডিং অ্যান্ড সিস্টেম টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। Discuss in previous in our next slide, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড প্ল্যানিং। আমাদের যে সিস্টেম অ্যানালাইসিস থাকে সেটা হচ্ছে নর্মালি আমার যে ওয়েবসাইটটা বা থাকবে সেটা হচ্ছে আমরা নর্মালি আমার কোন প্ল্যানিং কী ধরনের আইডিয়া থাকছে বা আমার ওয়েবসাইটে কী ধরনের হবে, এই ধরনের একটা প্ল্যানিং আমাকে কিন্তু আগে থেকে করে নিতে হবে। বিজনেস অবজেক্টিভস, আমরা লিস্ট অফ দ্য ক্যাপাবিলিটিস ইউ ওয়ান্ট টু ইউর সাইট হু হ্যাভ, আমার যে অবজেক্টিভসটা আছে আমার সেটা কী করতে হবে, আমার ক্যাপাবিলিটিস অনুযায়ী, আমার লিস্ট অনুযায়ী সেটা আমরা ওয়েবসাইটে অবভিয়াসলি শো করতে হবে। আমার ওয়েবসাইটটাতে আমার অবজেক্টিভটা যেন ক্লিয়ার থাকে, আমার কাস্টমাররা যেন দেখে বুঝতে পারে আমার বিজনেসের মোটিভটা কী, ওটা অনেকটা ওয়েবসাইটে শো করা দরকার। সিস্টেম ফাংশনস, লিস্ট অফ দ্য ইনফরমেশন সিস্টেম ক্যাপাবিলিটিস নিডেড টু অ্যাচিভ বিজনেস অবজেক্টিভস। তারপর হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো আছে ওগুলো যাতে সিস্টেমেটিক্যালি শো করে, যেগুলো ফাংশনালি ঠিক থাকে ওগুলো দেখতে হবে। তারপর হচ্ছে ইনফরমেশন রিকোয়ারমেন্ট, ইনফরমেশন লিমিটস দ্যাট সিস্টেম মাস্ট প্রডিউস ইন অর্ডার টু অ্যাচিভ দ্য বিজনেস অবজেক্টিভ। তারপর হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো আমরা ওয়েবসাইটে শো করবে, কী ধরনের ইনফরমেশন আপনি শো করবেন। অবভিয়াসলি আমরা যখন একটা ওয়েবসাইট রেডি করবেন আপনার ইনফরমেশনটা আপনার বিজনেস অনুযায়ী বা আপনার অবজেক্টিভস অনুযায়ী রিকোয়ারমেন্ট, ওই আপনার যে বিজনেসটা থাকছে বা যে বিজনেস অবজেক্টিভগুলো থাকছে ওটাকে যাতে সাপোর্ট করে, এই ধরনের কিছু ইনফরমেশন আপনাকে অবভিয়াসলি কী করতে হবে, ওখানে দিতে হবে। এমন কোনো ইনফরমেশন আপনি অবশ্যই অবভিয়াসলি দেওয়া যাবে না যেখানে সেটা আমার বিজনেস রিলেটেড। আমাকে অবভিয়াসলি আমার এমন ইনফরমেশনগুলোই দিতে হবে যেটা আমার অবজেক্ট রিলেটেড, আমার বিজনেস রিলেটেড, যেটা আমার বিজনেসকে আরও কী করবে, আরও আমার বিজনেসের রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আরও শো করবে, সেগুলোকে আরও ক্লিয়ার করবে, আন্ডারস্ট্যান্ডিং করবে। এই ধরনের ইনফরমেশনগুলো আমরা কী করতে হবে, আপনার ওয়েবসাইটে দিতে হবে। এরপর হচ্ছে সিস্টেম ডিজাইন, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার প্ল্যাটফর্ম। System design specification, description of main component of a system and their relationship to one another. নর্মালি আমরা সফটওয়্যার বা হার্ডওয়্যার যে প্ল্যাটফর্মগুলো থাকে ডিজাইন করার ক্ষেত্রে আমাদের দুইটা মেন কম্পোনেন্ট থাকে সিস্টেম ডিজাইনের, একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন আর একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। লজিক্যাল যে ডিজাইনটা থাকে সেখানে হচ্ছে ডেটা ফলো, ডায়াগ্রাম, প্রসেস, ফাংশনস অ্যান্ড ডাটাবেস এগুলো আমরা শো করা থাকে। আর যে ফিজিক্যাল ডিজাইনটা রয়েছে সেখানে হচ্ছে স্পেসিফিক অ্যাকচুয়াল ফিজিক্যাল সফটওয়্যার কম্পোনেন্ট মডেলস, এই সবগুলো জিনিস আমরা এখানে শো থাকি। দ্যাট মিনস হচ্ছে ফিজিক্যাল ডিজাইন হচ্ছে যেটা আমরা আসলে দেখছি, আমরা আমাদের সামনে যেটা শো করা হচ্ছে সেটাকে নর্মালি ফিজিক্যাল ডিজাইন বলা হচ্ছে। আর লজিক্যাল ডিজাইন নর্মালি সেটা আমরা দেখি না, সেটা পেছনে থাকে।
পেছনে যে ডাটাবেসগুলো বা ডাটা প্রোগ্রামগুলো থাকে সেটাকে নর্মালি লজিক্যাল ডিজাইন বলা হয়ে থাকে। এরপর হচ্ছে টেস্টিং দ্য সিস্টেম। স্বাভাবিকভাবে আমার একটা সিস্টেম রেডি হয়ে যাওয়ার পর আমাকে সেটা কি করতে হবে, টেস্ট করতে হবে। আমার যে ওয়েবসাইটটা হচ্ছে সেটা কেমন হলো, কী ধরনের কী ধরনের কীভাবে কাজ করছে, কী ধরনের শো করছে, এই ধরনের সবগুলো দেখা দরকার। টেস্টিংয়ের মধ্যে আমরা তিনভাবে টেস্ট করতে পারি। একটা হচ্ছে ইউনিট টেস্ট, সিস্টেম টেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ইউনিট টেস্ট হচ্ছে আমরা যখন ওয়ান বাই ওয়ান আমার ফাংশনগুলো আমি টেস্ট করবে থাকবো, সেটাকে হচ্ছে ইউনিট টেস্ট বলা হয়ে থাকে। সিস্টেম টেস্ট হচ্ছে নর্মালি আমরা ওভারঅল ওয়েবসাইটটাকে আমার টেস্ট করে থাকা, আর ওয়েবসাইট আমার কীভাবে কাজ করছে, ফাংশনগুলো আমার কীভাবে রান করছে ওটা টেস্ট করে থাকা। এরপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং যেটা থাকে সেটা হচ্ছে আমার যে উদ্দেশ্যে বা আমি যে আমার বিজনেসটা যে উদ্দেশ্যে করা হয়েছে ওই উদ্দেশ্যটা ফুলফিল করছে কিনা, আমার যে অবজেক্টিভসগুলো ছিল আমার বিজনেসের ওই অবজেক্টিভসগুলো ওখানে ফুলফিল করছে কিনা, ওখানে শো করছে কিনা। দ্যাট মিনস হচ্ছে আমার ওয়েবসাইটটা আমার অবজেক্টিভস অনুযায়ী, আমার বিজনেস অনুযায়ী রিলেটেড কিনা, সাপোর্টিভ কিনা, ওটা আমার অবজেক্টিভ কতটা সাপোর্ট দিচ্ছে, ওই সবগুলো হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিংয়ের মাধ্যমে দেখা হয়ে থাকে। এরপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেনটেন্স। স্বাভাবিকভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পর আমরা সেটাকে ইমপ্লিমেন্টেশন করে আমরা মেনটেন্স করে থাকি। মেনটেন্স না করলে কিন্তু কোনো কিছুই কিন্তু স্বাভাবিকভাবে কন্ট্রোলের মধ্যে থাকে না, সেই জন্য মেনটেন্সটা জিনিসটা খুবই দরকার। নর্মালি সিস্টেম ব্রেক ডাউন আনপ্রেডিক্টেবলি, আমাদের কিন্তু সিস্টেম যে কোনোভাবেই ডাউন হতে পারে, কিন্তু সেটাকে মেনটেন্সের মাধ্যমে কী করতে হবে, আমরা ঠিক রাখতে হবে। এরপর হচ্ছে মেনটেন্স ইজ অনগোয়িং। স্বাভাবিকভাবে সব কিছুর মেনটেন্স কিন্তু করতে সবসময় আমরা ওয়েবসাইটটা দেখতে হবে কোনো প্রবলেম দিচ্ছে কি না, সেটা কীভাবে রান করছে, আপনার কোনো সিস্টেমে প্রবলেম হচ্ছে কি না, কোনো ইন্টারনেটে প্রবলেম হচ্ছে কি না, এই সবগুলো সবসময় কি মেনটেন্সের মাধ্যমে সবসময় আমরা চেক আউটের মধ্যে রাখতে হবে। এরপর হচ্ছে মেনটেন্স কস্ট। আপনি স্বাভাবিকভাবে মেনটেন্স যখন করবেন তার জন্য কিছু কস্ট থাকে, সিমিলার টু ডেভেলপমেন্ট কস্টের মধ্যেও এর কিছু কস্ট থাকবে। আপনি যখন নিজে মেনটেন্স করবে তার একটা কস্ট আলাদা পড়বে, আবার আপনি যখন একটা এমপ্লয়ির মাধ্যমে আরেকটা লোকের মাধ্যমে বা আদার কোনো আউটসাইডের মাধ্যমে মেনটেন্স করবে তার একটা কিন্তু আলাদা কস্ট পড়বে। এরপর হচ্ছে বেঞ্চমার্কিং। দেখেন বেঞ্চমার্কিংটা হচ্ছে নর্মালি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আমাদের ওয়েবসাইটটা কী পরিমাণ ক্যাপাবিলিটিস আছে, কী পরিমাণ রিসোর্স আছে, রিসোর্স ক্যাপাবিলিটিসগুলো আছে কি না, এটা আমাদের নর্মালি বেঞ্চমার্কিংটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাবিলিটিটা শো করে। এটা আপনার কী করবে, আপনার যে আমার একটা ইউজার্স কী পরিমাণ লিমিটেড ইউজার্স আছে, আমার ওয়েবসাইটে যদি 1000 লিমিটেশন থাকে তাহলে আমার এর চেয়ে বেশি লোড নিতে পারছে কি না, তার মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম যে নাম্বার অফ ইউজার্স থাকে তারা এখানে নর্মালি এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবে, সেটা ক্যাপাবিলিটিস অনুযায়ী হার্ডওয়্যার সফটওয়্যার এই ধরনের মেনটেন্সগুলো দিতে পারছে না। মানে আমার যদি 1000 ইউজার্স থাকে তাহলে আমার সফটওয়্যার বা হার্ডওয়্যার সেই অনুপাতে আমাদের কাজটা করতে পারছে কিনা, সেই অনুপাতে লোডটা নিতে পারছে কিনা, এই সবগুলো কম্পেয়ারিং মাধ্যমে, এই সবগুলো অ্যাবিলিটিস শো এর মাধ্যমে কিন্তু এই বেঞ্চমার্কিংটা দেখা হয়ে থাকে। That's all for my today's class. Assalamu alaikum.